সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। সুযোগের অপেক্ষায় ওত পেতে থাকার অভ্যাস ব্যবসায়ীদের। দুর্যোগ মহামারীতে মানুষের বিপন্নতায় ঝোপ বুঝে কোপ মারতে তাদের জুড়ি নেই। কৃত্রিম সংকট তৈরি করে মুহূর্তে আদার ব্যাপারী হয়ে যান জাহাজের মালিক। ভোগ্যপণ্য ব্যবসায়ীদের সংঘবদ্ধ কারসাজি নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় সুযোগের কারবারি। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছেন অধ্যাপক ডক্টর শামসুল আলম, জ্বালানি বিষয়ক উপদেষ্টা ক্যাব, আছেন মোহাম্মদ এনায়েতুল্লাহ, সভাপতি মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি, এবং আছেন আমার দুজন সহকর্মী, ঢাকা থেকে জুবায়ের ফয়সাল এবং চট্টগ্রাম থেকে কমল দে। দর্শক, আপনারা এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন। এজন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। স্বাস্থ্য খাতে সিন্ডিকেটের অভিযোগ অতিরঞ্জিত, দাবি মন্ত্রীর। করোনার 4 মাসে দুর্নীতি তদন্তে কমিটি মাত্র একটি, শিগগিরই দুদকের রিপোর্ট। করোনার ভ্যাকসিন আবিষ্কারের দাবি গ্লোব বায়োটেকের। 8 সপ্তাহের মধ্যে মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়াল, একদিনে সর্বোচ্চ শনাক্ত 4019, আরও 38 জনের মৃত্যু। রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের শতভাগ পাওনা পরিশোধের নির্দেশ প্রধানমন্ত্রীর। 2 লাখ টাকার ক্ষেত্রে পুরোটা দেয়া হবে নগদ, এর বেশি হলে অর্ধেক দেয়া হবে সঞ্চয়পত্রে। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে উত্তেজিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। বাজেটের কপি ছেঁড়া, সংসদ অবমাননা, মন্তব্য ওবায়দুল কাদেরের। এবং রাজধানীতে বিনা নোটিশে ভাড়া বাড়ি থেকে শিক্ষার্থীদের উৎখাত, গ্যারেজ ও ডাস্টবিনে ফেলে দেওয়া হয় সার্টিফিকেট, কঠিন সংগ্রামে ভাসমান মানুষ। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনায় যেতে চাই। বলছি আজকে আমাদের আলোচনার শিরোনাম সুযোগের কারবারি। শুরুতে জানিয়েছি আমাদের দুজন সহকর্মী আমার সঙ্গে যুক্ত রয়েছেন। প্রথমে বলতে চাই আমাদের সহকর্মী জুবায়ের ফয়সাল, এই যে ভোগ্যপণ্যের দাম বাড়ে, কেন বাড়ে, এর পেছনে কারা রয়েছে, কাদের কারসাজি রয়েছে, এসব বিষয় নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছেন। সেই প্রতিবেদনটি দেখে আমরা মূল আলোচনায় যাব। বাজার মধ্যবিত্তের কাছে দর কষাকষি, নিম্নবিত্তের জন্য নিপীড়ন, আর উচ্চবিত্তের জন্য বহুমাত্রিক পছন্দের প্রদর্শনী, যেখানে স্বাদ আর সাধ্যের অপূর্ব সমন্বয় ঘটাতে এই 3 শ্রেণী নামে ভিন্ন রকমের 3 লড়াইয়ে। আমার কাছে মনে হচ্ছে যেন সিন্ডিকেটটা যেমন এই যে খাতুনগঞ্জ মৌলভীবাজার, এরা দুইটাই জড়িত আছে। এই 2 জায়গা থেকে সিন্ডিকেটটা তৈরি হচ্ছে। আমাদের উপর তো মনে করেন যে ওই যে পাড়ায় পুতায় ঘষাঘষি মসজিদের দশা শেষ, আমরা তো পাবলিক, আমাকে তো দফা শেষ। কাস্টমার মনে করে আমরা দাম বেশি, কিন্তু আসলে আমরা দাম বেশি নিচ্ছি না, দাম কিন্তু আমাদের জায়গার থেকে দাম বাড়তি কিনা হবে। যারা এই কাজটা করে এরা কিন্তু ব্যবসায়ী না, এরা হচ্ছে 2-1 ব্যক্তি যারা নিজেদের, অর্থাৎ এটাকে কি বলে, মধ্যস্বত্বভোগী বলতে পারেন। কিন্তু এক নিমেষেই দুর্বিষহ হয়ে উঠুক নিত্যদিনের জীবন, এমনটা বোধহয় কেউই চান না। তাই তো বাজার ব্যবস্থা, বন্টন আর সরবরাহ কাঠামো নিয়ে ভোক্তা পর্যায়ের অসন্তোষ এখনো কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। একটা অদৃশ্য শক্তির হাতে জিম্মি দেশের নিত্যপণ্যের বাজার। যখনই যে পণ্যের চাহিদা বাড়ে, হয় তার সরবরাহে টান পড়ে, নয়তো তার দাম হয়ে যায় অস্বাভাবিক বেশি। যুগের পর যুগ নাগরিকদের দেখতে হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক এই সীমাহীন নৈরাজ্য। মুনাফার অতিলোভ আর রাজনৈতিক দুর্বৃত্তায়ন মিলেমিশে শাসন করছে ভোক্তার ইচ্ছা অনিচ্ছাকে। এই ধরুন, দিন কতক আগে বাজারে জোর গুঞ্জন, করোনা ঠেকাতে বেশ কার্যকর আদা। ব্যাস শুরু হলো স্বেচ্ছাচারিতা। মুহূর্তেই জোট বেঁধে ফেললো মুনাফালোভী সিন্ডিকেট। ফলাফল, 97 টাকার আদা দেশে বিকোতে লাগলো 400-তে। কিন্তু কিভাবে, কেন তৈরি হয় সিন্ডিকেট, আর নেপথ্যেই বা থাকে কারা? কৃত্রিম সংকট সৃষ্টি করে তারা এই কাজগুলো করতে চান। এটি কিন্তু আমাদের বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি বড় অন্তরায়। উদাহরণ হিসেবে বলি, 97 টাকা আদার এলসি প্রাইস, অর্থাৎ সব খরচ মিলিয়ে পড়তে পারে 130-35 টাকা এরকম। সেখানে ব্যবসায়ীরা, চট্টগ্রামের যারা আমদানিকারক, তারা ঢাকায় বলে দিচ্ছিলেন শ্যামবাজারে যে 245 টাকা করে বিক্রি করো। তো শ্যামবাজার আমরা যখন ধরলাম, তাদের কাছে কাগজপত্র চাইলাম, তাদের ক্রয়ের ভাউচার যখন তাদের কাছে দেখতে চাইলাম, তারা দেখাতে পারে নাই।
গেল কবছর ধরে বাম্পার ফলন হচ্ছে ধানের, তারপরও উৎপাদন আর বিপণনের মাঝে দামের অযৌক্তিক ফারাক নিয়মিতই দেখছে চালের বাজারও। দেশের চালের বাজারের পুরো নিয়ন্ত্রণ নওগাঁ আর কুষ্টিয়ার মিল মালিকদের সিন্ডিকেটের হাতে। কখনো বলা হচ্ছে ধানের বাড়তি দামের গল্প, আবার কখনো তৈরি করা হচ্ছে গায়েবী সংকট। ঢাকার পাইকারি বাজারগুলোতে গুঞ্জন, আগে থেকে টাকা পাঠানো হলেও অনেক সময় চাল না পাঠিয়ে দাম বাড়িয়ে দেন মিলাররা। তাদের ইচ্ছা অনিচ্ছার উপরই নির্ভর করে ঢাকা সহ দেশের বাজারে আজ কত টন চাল ঢুকবে আর তার দামই বা হবে কত। ওইভাবে রেট দেয় যে এই রেটে আপনারা মাল পৌঁছেছেন, এখন আপনার 5 টাকা লাভ করেন আর 10 টাকা লাভ করে মাল বিক্রি করেন। দেখা আমরা 10 টাকা লাভ করলাম, মুদি দোকানে যা কেজিতে 7 টাকা 8 টাকা 10 টাকা বিক্রি দিচ্ছি। নতুন সিজনটা এটা হলো গিয়া ধান চালের বাজার কমার কথা, কিন্তু বাজার কমতেছে না। বাজার কমার কথা এটা কমতেছে না, যখন জিজ্ঞাসা করে এখন এরকম বলে ধানের দাম বাড়তি। কদিন পরই কোরবানি, এর আগেই ভিন্ন রকমের কারসাজি চলল মশলার বাজারে। খোঁজ নিয়ে জানা যায় দেশের মশলার বাজারের প্রথম নিয়ন্ত্রক চট্টগ্রামের খাতুনগঞ্জ। আমদানির পর সেখান থেকেই যা পাঠানো হয় ঢাকার মৌলভীবাজারে, আর এখানেই নির্ধারণ হয় বাজার দর। 3 সপ্তাহ আগেই প্রতি কেজি এলাচের দাম উঠল 6,000 টাকা পর্যন্ত। 2 সপ্তাহ পর এসে তা কিছুটা কমিয়ে আনা হলো 4,000-এ, অথচ 1 মাস আগে তার দর ছিল 2,000 টাকারও নিচে। চওড়া গলায় বলা তো গেল কমতির দিকেই বাজার। ইন্টারন্যাশনাল মার্কেট খুবই দিন দিন আপনার নিচের দিকে যাচ্ছে, সেই ধারাবাহিকতা পাইকারি পর্যায়ে দাম কম। হাতের 5 টাকা যেমন সমান না, তেমন ব্যবসায়ীরাও সমান না, কিছু কিছু থাকতেই পারে, তবে এখানে ঢালাও ভাবে সব ব্যবসায়ীকে বলা যাবে না। এটা 2800 টাকা আছে, 3200 টাকা আছে, সবচেয়ে বেশিটা কত দাম? এটা 3200 টাকা। অথচ এই ব্যবসায়ীর পাশে বসেই তার সহকর্মী প্রতি কেজি এলাচের দাম মূল্য তালিকায় ওঠাচ্ছেন 3,700 টাকা। এমন স্ববিরোধিতা বাজারের পরতে পরতে। ব্যবসায়ীরাও বলছেন সংকটের চাহিদা কমেছে দারুচিনি, লবঙ্গ আর জিরা কিসমিসের, আর তাই তো ঈদ সামনে রেখে বাড়তি আমদানি হয়ে পড়েছে গলার কাটা। আপাতত স্বস্তি রয়েছে ভোজ্য তেল আর চিনির বাজারেও, কিন্তু মাস 3 আগেই এই দুই পণ্যও দেখেছে অদৃশ্য জোটের হস্তক্ষেপ। ব্যবসায়ীদের দাবি খুচরা ক্রেতারা বিল সংরক্ষণে উদাসীন, ফলে ভোক্তা পর্যায়ে পণ্য ক্রয়ে গুনতে হচ্ছে বাড়তি অর্থ। কেউ আবার বলছেন চাহিদা অনুযায়ী নিজস্ব উৎস থেকে পণ্যের যোগান দিতে ব্যর্থতা রয়েছে সরকারের। এই সক্ষমতার অভাবকেই সুযোগ বানায় মুনাফালোভী ব্যবসায়ীরা। এই চিনি শিল্পটাকে বিক্রি করে দেওয়া উচিত, কারণ হাজার হাজার যে টাকা প্রতি বছরে সরকার লোকসান দিচ্ছে, এই টাকা দিয়ে আপনার প্রতি বছরে 2-4টা সিটি গ্রুপের মধ্যে ইন্ডাস্ট্রি করা যায়। মৌলভীবাজারে যে যতগুলি দোকান আছে তাদের কিন্তু সবারই ছাপানো পেডের উপরে তারা আপনার হিসাবটা করে দেয়। ওই ফর্দিটা যদি তারা শো করে যে আমরা এত টাকা খরিদ করছি, তখনই তো আপনি যাচাই করতে পারবেন তারা এখানে দুর্নীতি কতটুকু করতেছে। উইদাউট ডকুমেন্টে তো আপনি কেউ ধরতে পারতেছেন না। এই ডকুমেন্টের জন্য আমরা বারবার এখানে বলছি, বাণিজ্য মন্ত্রণালয়কে বলা হয়েছে, আপনার ভোক্তা অধিকারকে আমরা এই পরামর্শটা দিচ্ছি যে আপনারা এটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন। এটা যদি ইমপ্লিমেন্টেশন করতে পারেন তাহলে কিন্তু আমরা ধরতে পারি যে 75% থেকে 80% আমরা ওভারকাম করতে পারবো সমস্যাগুলি। নিকট অতীতে পেঁয়াজের বাজারে সিন্ডিকেটের হস্তক্ষেপের টাটকা নমুনা দেখেছে দেশের মানুষ। তার উপর করোনা সংকটে কমেছে মানুষের আয় আর ভোগের পরিমাণও। ফলে কোরবানি সামনে রেখে বিপুল পরিমাণ আমদানি করা হলেও বাজারে বিক্রি কম পেঁয়াজ, রসুন আর আদার। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশে তার প্রভাব পড়তে সময় লাগে না একদমই, কিন্তু সেখানে যদি কোনো পণ্যের দাম কমে তার প্রভাব কখন আসে কেউ জানে না। এর সঙ্গে রয়েছে দেশীয় উৎপাদন আর বিপণন কাঠামোর সমন্বয়হীনতা, আর এরই সুযোগ নেয় এমন কিছু লোক বাজারে যাদের থাকে না কোনো ধরনের পুঁজি কিংবা বিনিয়োগ। সংকটে আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য করতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে প্রান্তিক পর্যায়ের ভোক্তারা। কিন্তু জনমনে বাজার কেন্দ্রিক স্বস্তি ফেরাতে কি করছে সরকার? আছে কোনো চমক? আগামী দিনে যেন কেউ এই যে কৃত্রিম সংকট সৃষ্টি না করতে পারে সেজন্য একটা ক্যালেন্ডার করা হচ্ছে। এই ক্যালেন্ডারটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় কয়েকটি পণ্য, ধরুন পেঁয়াজ, আদা বা এই জাতীয় পণ্যগুলো। এখানে এটি আমরা দেখার চেষ্টা করছি মন্ত্রণালয় থেকে এইভাবে যে আমাদের ডিমান্ড কত, অর্থাৎ চাহিদা কত, আমাদের দেশে উৎপাদন কতটুকু হয়, আমাদের ঘাটতি কত থাকে। বাজারে স্থিতিশীল চাউলের দাম না থেকে
হঠাৎ করে বেড়ে যাচ্ছে। আমার মনে হয় এইটা শোভনীয় নয়। কুষ্টিয়ার থেকেই কোনো একটি গ্রুপ নাকি দামটা মিলের থেকেই বস্তা পিছে বা কেজি পিছে বাড়ায় যায়। এখানে ঢাকার যারা আড়তদার সমিতি আছে তাদের সাথে কথা বলে, আমরা ব্যবসায়ীদের সাথে যুক্ত হয়ে আমরা কথা বলে দেখেছি যে তারা বলে যে মিল গেট থেকেই দাম আমাদেরকে বাড়িয়ে দিয়েছে, আমরা কি করব। অর্থনীতির পরিভাষায় চাহিদার সঙ্গে দামের সম্পর্ক চিরন্তন, কিন্তু দেশীয় বাজার শাস্ত্রে এই সম্পর্কের তিক্ততাটাই যেন পরিণত হয়েছে নিয়মে, কোনোভাবেই যার ব্যত্যয় ঘটে না কখনোই। রিপোর্টটি দেখলাম, আমাদের অতিথিদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করব, তবে তার আগে একটু আমাদের জুবায়ের ফয়সালার সঙ্গে একটু কথা বলতে চাই। জুবায়ের, আপনার রিপোর্টটি আমরা দেখলাম, রিপোর্টের শেষাংশে খাদ্যমন্ত্রী বলছিলেন যে কুষ্টিয়াতে মিলাররা দাম বাড়িয়ে দেয়, ঢাকার আড়তদাররা তার কাছে অভিযোগ করেছেন বা তথ্য তার কাছে রয়েছে। তাহলে প্রশ্নটি আপনার কাছে করতে চাই, আপনি তো মন্ত্রীর কাছে গিয়েছিলেন, কোথা থেকে কি হচ্ছে যদি জানা থাকে তাহলে সিন্ডিকেটটি ভাঙা যায় না কেন? আপনার কি মনে হয় জুবায়ের? এখানে একটা বিষয় খুবই, আপনাকে ধন্যবাদ। যে বিষয়টি আমরা কথা বলছিলাম, যে রিপোর্টে আমরা যেমনটি দেখেছি যে সিন্ডিকেটের কথা বলা হচ্ছে, সিন্ডিকেট শব্দটা একটু নেতিবাচক প্রচারণার অর্থে ব্যবহৃত হয়, কারণ বাংলাদেশের বাজার ব্যবস্থা বরাবরের মতোই সেই আদিকাল থেকেই এক ধরনের মুনাফা অর্জন কেন্দ্রিক হয়ে গেছে। এখানে আসলে ভোক্তার স্বার্থ সংরক্ষণের বিষয়গুলো বরাবরই একটা উপেক্ষিত থাকছে। এবং মন্ত্রী যে কথাটি বললেন যে ওনারা জানেন কারা এই সিন্ডিকেটটি করছে, চালের বাজার এই ভরা মৌসুমেও কেন বাড়ছে। আমরা আজকেই খোঁজ নিয়েছি সকালবেলা যে মিনিকেট চালের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে, এবং এখানে তারা কোনো আশা দেখাতে পারেনি যে আগামী কয়েক মাসের মধ্যে দামটা কমে আসবে। আপনি দেখেন সরকারের একটা দুর্বলতা আমরা দেখতে পাচ্ছি এখানে। সরকার যাচাই না করে যে আসলে আমাদের বাৎসরিক চাহিদা কত, বাৎসরিক উৎপাদন কত, উৎপাদনের ক্ষেত্রে দেশীয় কনজাম্পশন কত, সেটা নির্ধারণ করেই সরকার কিন্তু রপ্তানি চিন্তা করবে। তা না করে নতুন মৌসুমের চাল যখন একটা বাম্পার ফলন হলো, সরকারের পক্ষ থেকে একটা ঘোষণা দেওয়া হলো যে চাল, উদ্বৃত্ত চাল সরকার রপ্তানি করবে। তো এই ঘোষণার কারণে কিন্তু বাজারে এক ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে, এবং ব্যবসায়ীরা এটির একটি সুযোগ নিয়ে তারা কিন্তু চালের দাম বাড়িয়ে দিয়েছে। যদি রপ্তানি করাও যায় সেক্ষেত্রে যেন বাড়তি টাকায় তারা রপ্তানি করতে পারেন। এখন প্রশ্ন হলো, সরকারের যদি ডাইভার্সিফাইড উৎপাদন খাত থাকতো তাহলে কিন্তু এই জিনিসগুলো হতো না। সরকার কিন্তু নির্ভরশীল কুষ্টিয়া, নওগাঁ উত্তরাঞ্চলের মিল মালিকদের উপরই, কারণ তারাই চালের উৎপাদনটা সেই এলাকায় বেশি হয় এবং দীর্ঘদিন যাবত সেখানেই কিন্তু চালের বড় বড় মোকামগুলো গড়ে উঠেছে, এবং তারা অনেকাংশেই প্রত্যেকেই কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত, যে কারণে যতবারই তাদের প্রতি ব্যবস্থা নিতে গিয়েছে সরকার, ততবারই এক ধরনের বাধার মুখে পড়তে হয়েছে, এবং এই জিনিসগুলোতে সরকার আসলে তাদের যে পরিকল্পনা সেটি ইমপ্লিমেন্ট করতে পারেনি। সাম্প্রতিককালে আপনারা শুনলেন যে আপনি বলছেন কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে তারা যুক্ত, ব্যবস্থা নিতে গেলে সরকার বাধার সম্মুখীন হয়েছে। তাহলে ব্যাপারটি কি এরকম বাধার সম্মুখীন হয়েছে, নাকি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বলে তাদেরকে এক ধরনের সুবিধা দেওয়ার প্রবণতা, কোনটি? এখানে দুটোই থাকতে পারে। একটা হলো, ধরেন কোন একটা সিদ্ধান্ত ইমপ্লিমেন্ট করতে গেলে তাদের যে সংগঠন, তারা মোটামুটি তারা পাওয়ারফুল, কারণ তারাই চাইলে পারে বাজার নিয়ন্ত্রণ করতে, তারা চাইলে পারে উঠে ফেলতে। এটা বাজারটা এখন এভাবেই হয়ে গেছে। ধন্যবাদ জুবায়ের, আমাদের সঙ্গে থাকবেন, আবার আপনার কাছে আসবো। যুক্ত হতে চাই ক্যাবের উপদেষ্টা, কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের উপদেষ্টা অধ্যাপক ডক্টর শামসুল আলমের সঙ্গে। অধ্যাপক শামসুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি এই আলোচনায়। আপনি আমাদের রিপোর্টটি দেখেছেন, আমাদের রিপোর্টারের সঙ্গে আলোচনা করলাম, সেটি শুনেছেন। দুটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। এখানে একজন খুচরা ব্যবসায়ী আমাদের দেখানো রিপোর্টটিতে শুরুতে বলছিলেন যে এই দাম বাড়া কিংবা সিন্ডিকেটের জন্য দেয় খাতুনগঞ্জ এবং মৌলভীবাজার, এটি একটি বিষয়। আরেকটি বিষয়, আমি যে আমার সহকর্মী জুবায়েরকে যে প্রশ্নটি করেছিলাম, যে মন্ত্রী যদি জানেন কারা সিন্ডিকেট করছে, কি কারণে দাম বাড়ছে, তাহলে ব্যবস্থাগুলো নেওয়া হয় না কেন যাদের বিরুদ্ধে অভিযোগ? আপনার কি মনে হয় অধ্যাপক শামসুল আলম? প্রথম যে কথাটি আমাদের সাংবাদিক বন্ধু বলেছেন, যে প্রান্তিক গ্রাহক বা প্রান্তিক ভোক্তা আর উচ্চবিত্ত ভোক্তাদের কিছু যায় আসে না। তাদের যদি খরচ ভোগ ব্যয় বাড়ে, তাদের আয়ু বাড়ে, সমস্যা হয়ে যায় প্রান্তিক ভোক্তাদের। আমি যাদের হয়ে কথা বলতে আসি বা বলি তাদের নিয়ে যে তথ্যগুলো এসছে, খাতুনগঞ্জ বা মৌলভীবাজার এই সমস্ত জায়গা থেকে পুরো বাজার ব্যবস্থাটা কন্ট্রোল করা হয়। আমদানি
পণ্যেরও কন্ট্রোল করা হয়, দেশীয় পণ্যেরও কন্ট্রোল করা হয়। এরকম ধরনের নানা জায়গায় নানাভাবে সিন্ডিকেট গড়ে উঠেছে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, সংশয় নেই। এখন ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা যে কথাগুলো বললেন যে তারা পাইকারি বাজারে এসে নানা ধরনের বাজার অভিযান অমুক তমক এগুলো তারা চালাচ্ছেন এবং সেভাবে করে পণ্যের দাম নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, এবং সে চেষ্টাকে আমরা ব্যর্থ চেষ্টা হিসেবেই দেখতে পাচ্ছি দিনের পর দিন। এবং তাদের কথাবার্তার প্রসঙ্গে যখন শোনা যায় যে তাদের লোকবল নেই, তাই তারা এটা নিয়ন্ত্রণ করতে পারে না, আজকের যে তথ্যগুলো আসলো সে তথ্যগুলো থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সমস্যাটা ওনারা যেখানে সমস্যা হিসেবে মানুষের সামনে তুলে ধরে বাজার অভিযান করে নিয়ন্ত্রণ করে ফাইন করেন, জরিমানা করে, জেল জরিমানা করে যা কিছু করছেন, সমস্যা আসলে সেখানে না। সমস্যা তার আরো উপরে, পুরা সাপ্লাই চেনের গোড়ায় সমস্যা। যে কথাটা মন্ত্রী মহোদয় সরল বাক্যে সরল ভাষায় বলেছেন যে শুনেছি বা দেখেছি, আলাপ করে দেখেছি, এই সব জায়গায় সমস্যা। আমি যদি আমার জায়গায় শক্তিশালী অবস্থানে থাকতাম বা আমার যদি কোনো দুর্বলতা আমি ফিল না করতাম, তাহলে আপনার এই অনুষ্ঠানে খাদ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করতাম যে তিনি এটা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন। যিনি ব্যর্থ তিনি এই পদে দায়িত্বে থাকার যোগ্যতা হারাইছেন। কিন্তু কথা হচ্ছে দেশে তো সে সংস্কৃতি নেই। এরকম কথা বলার আগে উনি পদত্যাগপত্র পাঠিয়ে দিতেন যদি আমরা সেই রকম সভ্য হতে পারতাম। আমরা নিজেরাই যেহেতু সভ্য না, আমাদের প্রতিনিধি সভ্য আচরণ করবেন, কালচার তার মধ্যে কালচারাল আচরণ দেখা যাবে, বিহেভ করবেন, রেসপন্স করবেন, সেটা প্রত্যাশা করা যায় না। তো সুতরাং এই প্রশ্নে আপনি যে কথাটা জুবায়ের সাহেবকে জিজ্ঞেস করেছিলেন, জুবায়ের সাহেব বলেছিলেন যে তাদের কোনো না কোনো দলের রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট। আমি আরেকটু খুব স্পেসিফিক্যালি করতে চাই, যদি রাজনীতিতে যদি স্বার্থের সংঘাত না থাকতো, স্বার্থ সংঘাত মুক্ত হতো, যে রাজনীতিবিদ ব্যবসায়ী হবে না, ব্যবসায়ী রাজনীতিবিদ হবে না, তাহলে হয়তো আজকের এই আলোচনা করা আমাদের দরকার হতো না। দেশটা বঙ্গবন্ধু সোনার বাংলা অনেক আগেই সোনার বাংলা হয়ে যেত। আজকে এগুলো নিয়ে যখন আমরা কথা বলছি, তখন আমরা লজ্জা পাচ্ছি না যে মানে যে জাতির পিতা সমূলে জীবন দিয়ে গেছে সোনার বাংলা গড়ার জন্য, সেই সোনার বাংলা আমাদের হাত দিয়ে আজকে এইরকম একটা শ্মশান বাংলায় আমরা পরিণত করে ফেলছি। আমরা লজ্জা পাচ্ছি না। আমার মন্ত্রী এই কথাটা বলে ধন্যবাদ স্যার, আমাদের সঙ্গে থাকবেন, আবার আপনার সঙ্গে যুক্ত হব। একটু যুক্ত করতে চাই মোহাম্মদ এনায়েতুল্লাহর সঙ্গে, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তিনি। জনাব এনায়েতুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি এই আলোচনায়। দেখছিলেন আমাদের রিপোর্টটি, একজন খুচরা ব্যবসায়ী অভিযোগ তুলেছেন যে মৌলভীবাজার এবং খাতুনগঞ্জের কারসাজির কারণেই ভোগ্য পণ্যের দাম বাড়ে। কি কারসাজি আপনারা করেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আপনি ইতিমধ্যে যে বিষয়গুলি নিয়ে কথা বললেন, চাল, তারপরে আদার কথা বললেন, চাল, আদা এই জাতীয় পণ্যগুলি আমি আপনার অবগত জানাচ্ছি মৌলভীবাজারে বেচা কিনে হয় না। মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির আমি সভাপতি এবং বাংলাদেশ পাইকারি গরম মশলা ব্যবসায়ী সমিতির সভাপতি। সেই ক্ষেত্রে আমি পাইকারি গরম মশলার বিষয় নিয়ে আমি কথা বলবো এবং দায়িত্ব নিয়ে কথা বলবো, এবং মৌলভীবাজার ভিত্তিক যে পণ্যগুলি বেচাকেনি হয় সেটা নিয়ে আমি কথা বলবো। বাহিরের পণ্যগুলি নিয়ে আমি, যেহেতু আমার দায়িত্বের মধ্যে পড়ে না, সেটা নিয়ে আমি কথা বলবো না। আপনি মশলা নিয়ে কিছু কথা বলছেন, আপনি যদি দেখেন, লক্ষ্য করেন, কেউ কেউ একজন বললেন, আমি ঠিক রিড করতে পারিনি, যে এলাচ 2000 টাকা ছিল এক মাস আগে, সেটা বেড়ে এখন 3000 টাকা হয়েছে। না, আমাদের রিপোর্টে বলছেন এলাচ 2 মাস আগে 2000 টাকা দাম ছিল, সেটা বেড়ে 6000 টাকায় গিয়েছিল, 6000 টাকা থেকে কমে 4000 টাকা হয়েছে। যখন 6000 থেকে 4000 হলো, তখন বলা হচ্ছে যে দাম তো কমেছে। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে, আমাদের রিপোর্টার দেখিয়েছেন, জনাব এনায়েতুল্লাহ, আমাদের রিপোর্টার দেখিয়েছেন যে একজন মৌলভীবাজারের পাইকারি ব্যবসায়ী, তিনি বলছেন যে সর্বোচ্চ ভালো মানের এলাচ সেটির দাম হচ্ছে 3200 টাকা। পাশেই সেই দোকানের একজন কর্মচারী বোর্ডে লিখছেন 3700 টাকা। সেটি কিন্তু একই সঙ্গে ঘটনাটি ঘটছে, সেটি আমাদের রিপোর্টার তার রিপোর্টে দেখিয়েছেন। আমি আপনার আলোচনায় ফিরে আসতেছি, আমি সবই ব্যাখ্যা করব। জি,
আপনি যে কথাটা প্রথমে বলছেন যে 2000 টাকা ছিল 2 মাস আগে, এই কথাটা একেবারেই অসত্য। কারণ 2 মাস আগে এলাচির বাজার ছিল আপনার 3500 টাকা, এভারেজ দাম। এভারেজ এলাচি কিন্তু অনেক রকমের জাত আছে, ছোট থেকে বেবি গ্রিন বলেন, মিক্স গ্রিন বলেন, বোল্ড বলেন, জাম্বু সাইজ বলেন, এরকম না হলে 15-20টা আপনার এখানে গ্রেড আছে। সাধারণত আমরা যখন এলাচি ম্যাক্সিমাম যে আইটেম গুলি ব্যবহার হয়, যে গ্রেড গুলি ব্যবহার হয়, সাধারণ লোকজনে যে জিনিসটা ব্যবহার করে সেটা হলো আপনার মিডিয়াম গ্রেড। যেটা মিডিয়াম গ্রেডের এলাচি গুলি সাধারণত সবাই ব্যবহার করে এবং ওটাই আপনার সবচেয়ে ভালো। কিছু কিছু গ্রেড আছে অনেক উচ্চ মানের, সেটা কিন্তু সাধারণ লোকজন কেউ ব্যবহার করে না এবং খাদ্যেও ব্যবহার হয় না। সেটা হয়তো অনেকে আপনার পানের সাথে শর্ট করে খায়, সেটা আপনার বেছে 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 এক একজনের গ্রেড করে, সেটা হইতে পারে আপনার 3500 টাকা, 3700 টাকা। কিন্তু সচরাচর 95% বা 98% যে পণ্যগুলি বেচা কিনে হচ্ছে বর্তমানে, সেগুলি কিন্তু আপনার সবই আপনার 2400 থেকে 2600 টাকার ভিতরে এখন আপনার হোলসেল মার্কেটে বেচা কিনে হচ্ছে। সেটা গত রমজান মাসে ছিল। আমরা আপনার বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে মিটিং করে আমরা সেখানে একটা রেট দিয়েছিলাম এবং আমাদের স্বাক্ষরিত একটা রেট তারা বাণিজ্য মন্ত্রণালয় নিয়েছিলেন। আমাদের গরম মশলা ব্যবসায়ী সমিতির সভাপতি হিসেবে আমি সেখানে স্বাক্ষর করেছিলাম এবং আমাদের সেক্রেটারি জেনারেল সাহেব উনিও স্বাক্ষর করেছিলেন। সেখানে আমরা এলাচির মূল্য দিয়েছিলাম 3000 থেকে 3200 এবং জিরার দাম দিয়েছিলাম আপনার 220 থেকে, ইন্ডিয়ান জিরা যেটা কথা বলতেছি আমি, 220 থেকে 250 টাকা এবং আপনার দারচিনি দিয়েছিলাম 320 থেকে 350 টাকা এবং আপনার লবঙ্গ দিয়েছিলাম 720 থেকে 750 অর্থাৎ টাকা। আপনি বলছেন যে দামগুলো আপনারা দিয়েছেন সেই দামগুলো যৌক্তিক? অবশ্যই যৌক্তিক। আমরা সেটা ধন্যবাদ আপনাকে। আমি একটু আমার সহকর্মী জুবাইরের সঙ্গে যুক্ত হব। আমরা সেটা জি ধন্যবাদ জুবাইর। আপনার রিপোর্টে আপনি দেখিয়েছেন যে 2 মাস আগে এলাচের দাম ছিল 2000 টাকা, সেটি 6000 টাকা গেল, 6000 থেকে কমে 4000 হলো, বলা হলো যে দাম কমেছে। কিন্তু মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এবং গরম মশলা পাইকারি গরম মশলা সমিতির সভাপতিও তিনি বলছেন যে বছরের মধ্যে ছিল না, ওটা আপনার ছিল কালো এলাচ, যেটা আপনার কাচ্চি বিরিয়ানিতে ব্যবহার হয়, কালো এলাচ যেটা। আমি জুবাইর আপনার উত্তরটা শুনতে চাচ্ছি, আসলে কি তাই? আসলে বিষয়টা হলো যে আমরা যদি খুচরা বাজারে এটা কালো এলাচ, যেটা ওটা আপনি এই এলাচ না, ওটা হলো কাচ্চি বিরিয়ানি ব্যবহার হয়। জি এনায়েতুল্লাহ আমাদের সহকর্মীকে বলতে দেন, তারপর আপনি উত্তর দেবেন। আপনার ঝাপড়াওয়ালা, সেটা আপনার ওই বড় বড় অনেকটা বড় এক একটা জলফই দানার মতো, সেটা হইলো কালো এলাচ বলে। না কালো সাদা আমরা বুঝি না, আমরা বুঝি আমাদের রিপোর্টার বলেছেন যে 2000 টাকা ছিল, আপনি বলছেন যে 2000 টাকা কখনো ছিল না 2 মাস আগে। আপনি বলছেন 2 মাস আগে 3500 টাকা ছিল, আমাদের রিপোর্টারের কাছ থেকে উত্তরটা আমি শুনবো। জুবাইর বলুন আপনি। জনাব এনায়েতুল্লাহ ওখানে কনফিউশন হয়ে গেছে, ওটা কনফিউশন হয়ে গেছিল। তো বড় এলাচিটার দাম দেখে ওনারা এলাচির দামটা আপনার ইয়ে করছেন, কিন্তু ওটা এই এলাচি না। এজন্য এলাচির দাম যখন আপনার মার্কেটিং যাচাই বাছাই করতে হবে, এলাচির কতগুলি গ্রেড আছে, কোয়ালিটি আছে, সেটা কিন্তু জানতে হবে। না জানলে কিন্তু আপনার একটা ভুল রিপোর্ট হয়ে যাবে। আমি জি আমরা আমাদের রিপোর্টারের ব্যাখ্যাটা শুনি, তারপরে আপনার বক্তব্য শুনবো জনাব এনায়েতুল্লাহ। জি বলুন জুবাইর। আপনার এই 2000 টাকা জনাব ছিল না। এনায়েতুল্লাহ, আমি ঢাকার 3 থেকে 4টি কাঁচা বাজারে গিয়েছি এবং সেখানে খুচরা পর্যায়ে আমি খোঁজখবর নিয়েছি এবং মিরপুর 6 কারওয়ান বাজার এবং মালিবাগ বাজার এবং আপনি মোহাম্মদপুর পাইকারি বাজার যেটি, সেখানে যেসব খুচরা দোকানগুলো রয়েছে আমি তাদের সঙ্গে কথা বলেছি এবং তারা আমাদেরকে ইনফরমেশন গুলো দিয়েছেন যে এলাচ আসলে 2 থেকে 2.5 মাস আগে 1800 থেকে 2000 টাকা ছিল এবং আমি মৌলভীবাজারে গিয়েও এই তথ্যের সত্যতা পেয়েছি। আমার সঙ্গে তখন 2 থেকে 2.5 মাস আগে তো রমজান গেল, তাই না? রমজানের আগেই, রমজানের মাসে তো আমরা রমজান মাসে তো আমরা আপনার বাণিজ্য মন্ত্রণালয় বলেন, তারপর ভোক্তা অধিকার বলেন, ওনাদের সবার সাথে মিটিং করে আপনি তো বললে তো হবে না, এটা তো বললে তো হবে না, পারফেক্টলি কথা বলতে হবে, আপনার সত্য কথা বলতে হবে। আমাকে সুযোগ দিলেই আমি ব্যাখ্যা করতে পারতাম। আমার সঙ্গে ভোক্তা অধিকার, আপনার তথ্যটা ভুল, আপনার রিপোর্টটা ভুল, আপনার ব্যবসায়ীরাই তাহলে করতে হবে। জি ধন্যবাদ জুবাইর এবং জনাব এনায়েতুল্লাহ, দুজনে আমাদের সঙ্গে থাকবেন। আমরা একটু চট্টগ্রামে আমাদের সহকর্মী আরেকটি রিপোর্ট তৈরি করেছেন, যেটি বলা হচ্ছিল যে মৌলভীবাজার এবং খাতুনগঞ্জ। তো খাতুনগঞ্জ থেকে কি রিপোর্ট এনেছেন আমাদের সহকর্মী কমল দে, সেটি আমরা দেখব।
বছরের পুরোটা সময় নানা অজুহাতের দাম বাড়ানোর তৎপরতা চলে দেশের ভোগ্যপণ্যের বাজারে। কখনো চাহিদা অনুযায়ী সরবরাহ কম, কখনো আন্তর্জাতিক বাজারে বুকিং রেট বেড়ে যাওয়া, কখনো আবার পরিবহন ভাড়া বৃদ্ধি। এইভাবে অজুহাতের পর অজুহাত দিয়ে বাড়িয়ে দেওয়া হয় সব ধরনের ভোগ্যপণ্যের দাম। বাংলাদেশের ভোগ্যপণ্যের বাজার পুরোপুরি আমদানি নির্ভর। ইন্টারন্যাশনাল মার্কেটে বুকিং রেট বাড়লে তাৎক্ষণিকভাবে ভোগ্যপণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয় এখানে, অথচ বাড়তি বুকিং রেটে পণ্য আসতে সময় লাগে 2 থেকে 3 মাস। প্রতিবেশী দেশ ভারত রপ্তানি বন্ধ করে দেওয়ায় গত বছরের সেপ্টেম্বর থেকেই দেশের বাজারে পেঁয়াজের দাম বাড়ছিল। পরে দেশে উৎপাদিত পেঁয়াজ যেমন বাজারে আসে, তেমনি প্রায় একই সময় আমদানিও নতুন করে শুরু হয়। কিন্তু কোনো সংকট না থাকা সত্ত্বেও চলতি বছরের মার্চ থেকে বাড়তে থাকে আদার দাম। 80 টাকার আদা পৌঁছে যায় 380 টাকায়। গুজব রটানো হয় আদা মিশ্রিত চা খেলে করোনার সংক্রমণ কমে, আর এই গুজবে আদার দাম হয়ে পড়ে লাগামহীন। আদার লাগামহীন দাম নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে পর্যন্ত অভিযানে নামতে হয়। আর চীন থেকে রপ্তানি বন্ধের অজুহাত দেখিয়ে বাড়িয়ে দেওয়া হয় রসুনের দাম। যদি নিয়ন্ত্রণ থাকে, সরকার নিয়ন্ত্রণ করতে পারে জনগণের দিক তাকাইয়া, তাহলে অবশ্যই আদা রসুন পেঁয়াজ দাম কোরবানিতে বাড়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। দেশের বাজারে ডালেরও কোনো সংকট ছিল না। শুধুমাত্র সরকারের পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংস্থা অসহায় মানুষদের ত্রাণ সহায়তায় ডাল দিয়েছে। আর এই সুযোগটাও হাতছাড়া করেনি সিন্ডিকেট ব্যবসায়ীরা। সব ধরনের ডালের দাম বাড়িয়ে দেয় তারা। এখন কিন্তু আমরা এক ধরনের সংকটের মধ্যে আছি। যেমন আমাদের ব্যাংকের যে লোনগুলো আছে ওগুলো আমাদের ফিল আপ করতে হচ্ছে। যেমন জুন মাস এইগুলো বিক্রি না হলে কিন্তু আমরা এগুলো পরিশোধ করতে পারবো না। করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে এখন পর্যন্ত দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অংশ নেওয়া ম্যাজিস্ট্রেটরা ব্যবসায়ীদের কারসাজির প্রমাণও পেয়েছেন। বিশেষ করে গত সপ্তাহে চাকতাইয়ের চালপট্টির অভিযানে বের হয়ে আসে চাল বাজারের নানা কারসাজি। প্রতি কেজি চালে 5 থেকে 6 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছিল, অথচ দেশে বাম্পার ফলন হয়েছে। সে সাথে কাস্টম হাউসের তথ্য অনুযায়ী এই মুহূর্তে দেশে পর্যাপ্ত পরিমাণে ভোগ্যপণ্য আমদানি হয়েছে, সংকটের কোনো সংখ্যাই নেই। করোনার এই সংকটকালীন সময়ে কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে যারা আপনার নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম বাড়িয়ে তারা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তো আসলে আমরা বাজার মনিটরিংয়ের অংশ হিসাবে আমরা আপনার প্রায়ই আমরা মোবাইল কোর্ট করেছি। তো ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে পানিশমেন্টের আওতায় নিয়ে এসেছি। এই অবস্থায় ভোগ্যপণ্যের দাম নিয়ে কারসাজিতে জড়িত ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের। যেহেতু আমাদের কোরবানির মৌসুম আসতেছে, মশলা জাতীয় আইটেম যেগুলো আমাদের কোরবানির জন্য প্রয়োজনীয়, এই আইটেমগুলির একটা কৃত্রিম সংকট তৈরি করে তারা আবার অনেকগুলি টাকা হাতিয়ে নেওয়ার প্রক্রিয়ায় আছে। যে সমস্ত ব্যবসায়ীগুলোকে চিহ্নিত হবে, তাদেরকে কন্টিনিউয়াস মনিটরিংয়ের আওতায় আনতে হবে। নগরীর চাকতাই, খাতুনগঞ্জ এবং আসাদগঞ্জের 5 বর্গ মাইল এলাকা জুড়ে রয়েছে 7,000-এর বেশি ব্যবসা প্রতিষ্ঠান এবং গুদাম, যেখানে প্রতিদিন কেনা বেচা হয় 500 থেকে 700 কোটি টাকার মালামাল। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে 26শে মার্চ থেকে যখন সারা দেশে অঘোষিত লকডাউন জারি হয় তখন সবকিছু বন্ধ হয়ে যায়। তবে ভোগ্যপণ্য স্বাভাবিক রাখতে পুরোদমে সচল ছিল এই খাতুনগঞ্জ। আর এই সময় সক্রিয় ছিল নানা ধরনের সিন্ডিকেট, যারা হাতিয়ে নিয়েছে শত শত কোটি টাকা। এখনও সক্রিয় রয়েছে সে সিন্ডিকেট, আর এই সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করতে দরকার বাজার মনিটরিং। আমরা কমলদের রিপোর্টটি দেখলাম, এই রিপোর্টটি নিয়ে কমলদের সঙ্গে যুক্ত হব। তার আগে একজন দর্শক ফোনে আছেন, ফোনটি নিয়ে তারপরে যাব। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আব্দুল করিম মন্ডল বলছি, রংপুর থেকে। জি, আমি ওই যে ব্যবসায়ী সমিতির সভাপতি সাহেব এনায়েতুল্লাহ সাহেব, জি, ওনার কাছে একটু প্রশ্ন রাখতে চাই। জি, বৎসরব্যাপী বিভিন্ন ভোগ্যপণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়েন, হ্যাঁ, তো উনি কি ওই দাম বাড়ানোর জন্য সভাপতি হয়েছেন নাকি না কমানোর জন্য? এটা আমার প্রশ্ন। জি ধন্যবাদ আপনাকে। আমরা এনায়েতুল্লাহ সাহেবের সঙ্গে যুক্ত হব, তার আগে একটু আমার সহকর্মী কমলদের সঙ্গে কথা বলতে চাই। কমল দে, আপনার রিপোর্টটিতে আমরা দেখছিলাম একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের বক্তব্য নিয়েছেন। তিনি বলছেন যে এই ভোগ্যপণ্যে কারসাজির অভিযোগে তারা কোটি কোটি
টাকা জরিমানা করেন না, কোটিপতি হয়ে গেছেন অনেকেই এবং তারা নিয়মিত অভিযান পরিচালনা করে জরিমানা করেন, এই ব্যাপারটি তিনি তুলে ধরেছেন। আপনার রিপোর্টে ক্যাবের চট্টগ্রামের যিনি সভাপতি নাজের হোসেন তিনিও এক ধরনের বক্তব্য দিয়েছেন। এখানে আমাদের সঙ্গে যুক্ত আছেন ক্যাবের জ্বালানি বিষয়ক উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম, তিনিও প্রশ্ন তুলেছেন যে এই যে অভিযানগুলো হয় সেগুলো কতটা পর্যাপ্ত, আপনার কাছে এই ব্যাপারে কি তথ্য রয়েছে? কমল দে। রোগী শনাক্ত হয় জানুয়ারি বা ফেব্রুয়ারি থেকে কিন্তু করোনা রোগীর সংখ্যা একটা আশঙ্কা করা হচ্ছিল, আর তখনই দাম বাড়তে শুরু করে। আমি যদি একটা তথ্য বলি, গত 4 মাসে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা 1000 কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছে, তার সে তথ্যটি কোনো ক্রমে ভুল হবে না। যেখানে 50 টাকার পেঁয়াজ হয়ে গেছে 120 টাকা, 80 টাকার আদা 380 টাকা। আমি একটা উদাহরণ দিই, যখন সেনাবাহিনী এবং ম্যাজিস্ট্রেট আদার বাজারে অভিযান চালাতে যায়, তারা একটি ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে সেখানে জিজ্ঞেস করেছিল আপনি কত টাকা লাভ করেছেন। সে ব্যবসায়ী অপরাধে স্বীকার করেছে তিনি 10 দিনে 10 লাখ টাকা বাড়তি আয় করেছেন। আরেকটি উদাহরণ তিনি উদ্ধার করেছেন, জব্দ করেছেন ম্যাজিস্ট্রেট এবং সেনাবাহিনী। সেখানে একটি ছিল পান সুপারি ব্যবসায়ী, তিনি তার উদাহরণের মধ্যে আদা মজুত করে রেখেছেন। তার তথ্য ছিল তিনি গত কয়েকদিনে মাত্র 4 লাখ টাকা বেশি আয় করেছেন। তার মানে তার কয়েকদিনে মাত্র 4 লাখ টাকা বেশি তার আয় হয়ে গেছে। যেহেতু ম্যাজিস্ট্রেটের ক্ষমতা হচ্ছে মাত্র 1 লাখ টাকা সর্বোচ্চ তিনি জরিমানা করতে পারেন, তিনি দুটি প্রতিষ্ঠানকে 2 লাখ টাকা জরিমানা করে আসছেন, এর বেশি কিছু করতে পারেননি, কারণ তাদের একটি সীমাবদ্ধতা রয়েছে। এবার চালের বাজারে যে অভিযান চালিয়েছেন ম্যাজিস্ট্রেট ওমর ফারুক, তিনি যাওয়ার পর কিন্তু একটি রেস করে যেদিন ম্যাজিস্ট্রেট বা ভ্রাম্যমাণ আদালত বাজারে ঢুকে সেদিন কিন্তু কিছুটা পণ্যের দাম কমে। আপনি আগের সপ্তাহে যেখানে 4 থেকে 5 টাকা, কোন কোন ক্ষেত্রে চালের দাম 6 টাকা বেড়েছে। ওমর ফারুক যখন ম্যাজিস্ট্রেট তখন ঢুকলেন, সেদিন চালের দাম 2 টাকা কমেছে, তারা বলছে 2 টাকা আমরা কমিয়ে দিয়েছি, ব্যবসায়ীরা বলছেন। এক্ষেত্রে আমি যেটা বলবো, বাংলাদেশে কেন বিকল্প বাজার করে উঠছে না? ব্যবসায়ীরা অজুহাতের পর অজুহাত দিবে। আমি যদি বলি কাস্টমসের তথ্য বলি, বাংলাদেশে এই মুহূর্তে ভোগ্যপণ্যের কোনো সংকট নেই এবং গত 6 মাস ধরে কোনো সংকট ছিল না। চট্টগ্রাম বন্দর পুরো ধরনের সচল ছিল, তাহলে ভোগ্যপণ্য আমদানি হয়েছে এবং এই বছর চলতি অর্থ বছরের রেকর্ড পরিমাণ, অর্থাৎ গত কার্গো ভেসেল যেগুলো আমরা বলি 10 কোটি মেট্রিক টন আমদানি হয়েছে। কমল দে, আপনি যদি বলছিলেন যে অভিযান পরিচালিত হয়, অভিযান পরিচালিত হলে পণ্যের দাম কমে, কিন্তু বিভিন্ন সময় এরকম অভিযোগও তো রয়েছে যে অভিযান পরিচালনার আগে সেই কর্তৃপক্ষ থেকেই কেউ কেউ তথ্য ফাঁস করে দেয় যে আজকে এতটা সময় অমুক ম্যাজিস্ট্রেট অভিযানে আসতে পারেন, এই অভিযোগও তো রয়েছে। এক্ষেত্রে না, চট্টগ্রামে যেহেতু ম্যাজিস্ট্রেটদের চেঞ্জ হয় এবং কে যাবেন ম্যাজিস্ট্রেটে তারা আগের মুহূর্তে নির্ধারণ হচ্ছেন, কোন ম্যাজিস্ট্রেট, যেহেতু চট্টগ্রাম 8 থেকে 10 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসব মোবাইল করে দায়িত্ব পান, সেটা চট্টগ্রামে ফাঁস হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং আরেকটি বিষয়, এখানে কিন্তু রাজনীতি, যারা ব্যবসায়ী রয়েছেন তারা রাজনীতি করেন না, তারা মার্কেটটা বুঝেন, তারা অজুহাতটা বুঝেন, তারা নানা ধরনের অজুহাত দিচ্ছেন। তারা যখন সোয়াবিন তেলের কোনো সংকট নেই, ইন্টারন্যাশনাল মার্কেটে বুকিং রেটও বাড়েনি, তাহলে মন প্রতি কেন 400 টাকা মাত্র 3000 টাকার সোয়াবিন তেল চলে গেল 3400 টাকায়, আবার এখন কমে আসে। তার মানে তারা একটা সংকট দেখাচ্ছে। জি, কৃত্রিম সংকট তারা দেখিয়ে যাচ্ছেন নানা অজুহাতে। কমল দে, আপনাকে ধন্যবাদ, আপনার সঙ্গে আবার যুক্ত হওয়ার চেষ্টা করব। আরেকজন দর্শক আছেন ফোনে। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ শওকত হোসেন, শিক্ষক, পটুয়াখালী থেকে বলছি। জি বলুন। আমার স্ত্রী আজকে বাজারে গিয়েছে এলাচি কেনার জন্য অন্য বাজারের সাথে। তিনি 25 গ্রাম এলাচি কিনেছেন 125 টাকায়। তাহলে 50 গ্রামের মূল্য হলো 250 টাকা। জি। 100 গ্রামের মূল্য 500 টাকা। জি। তো সম্মানিত সভাপতি সাহেব বলেছেন জি, তাহলে 1 কেজির দাম 5000 টাকা দাঁড়ায়। জি, ধন্যবাদ সম্মানিত দর্শক, আমরা উত্তর নেওয়ার চেষ্টা করব। জনাব এনায়েতুল্লাহ, এই ফোনটি যে দর্শক করেছেন পটুয়াখালী থেকে একজন শিক্ষক, তিনি বলছেন যে 25 গ্রাম কিনেছেন 125 টাকায়, সেই হিসাবে 1 কেজির দাম দাঁড়ায় 5000 টাকা। এর আগে রংপুর থেকে আরেকজন দর্শক একটি প্রশ্ন করেছিলেন, সেটিও নিশ্চয়ই আপনি শুনেছেন। দুটি প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে চাই। জি, প্রথমে আমি বলতেছি আমি পাইকারি বাজারের নিয়ন্ত্রক, আমি মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি প্লাস বাংলাদেশ পাইকারি গরম মশলা ব্যবসায়ী সমিতির সভাপতি। আমি পাইকারি পর্যায়ে বেচাকেনি করি, পাইকারি পর্যায়ে আমি কন্ট্রোল করি। এই জন্য আমি সরকারকে সুপারিশ করছি এবং আপনাদের চ্যানেলে কালকে আমার একটা সাক্ষাৎকার নিয়েছিলেন, সেখানে আমি দৃঢ়তার সাথে অনুরোধ করছি, ওই সাক্ষাৎকারটা আপনার অবশ্যই একটু আগে এখানেও দেখাইছেন, সেখানে আপনি দেখবেন আমি বলছি যে আপনারা যে পাইকারি পর্যায়ে থেকে যে খুচরা পর্যায়ে যে
কেনা বেচাটা হয় সেখানে যে ক্যাশ মেমো অথবা 4D যেটা আমরা দিয়ে থাকি পাইকারি বাজার থেকে হিসাব করার সময় যে আমরা একটা ডকুমেন্ট দিই, সেই ডকুমেন্টটা আপনারা দয়া করে চার্জ করবেন যে আপনি কত টাকা কিনেছেন, যে কত টাকা কিনেছেন, এবং সরকার যেহেতু এটা নির্ধারণ করেন নাই কত পার্সেন্ট প্রফিট খুচরা পর্যায়ে করবে, কত টাকা কিনেছেন সেটা দেখলে অন্তত আপনারা বুঝতে পারবেন তার কতটুকু প্রফিট করা উচিত। উনি যদি 2000 টাকা বা 4000 টাকা কিনে যদি 5000 টাকা বিক্রি করেন, 3000 টাকা কিনে যদি 5000 টাকা বিক্রি করেন, এটা অবশ্যই ন্যায়সঙ্গত না, এটা আমাদের কাম্য নয়। কিন্তু এখন জনাব এনায়েতুল্লাহ, খুচরা ব্যবসায়ী যিনি আপনাদের কাছ থেকে ডকুমেন্টারি ধরতে হবে। জি জনাব এনায়েতুল্লাহ, খুচরা ব্যবসায়ী যিনি আপনারা যারা পাইকারি ব্যবসায়ী তাদের কাছ থেকে কিনে নিচ্ছেন তাদের ডকুমেন্ট দেখার কথা আপনি বলছেন। পাশাপাশি কেউ যদি বলে যারা আমদানি করেন সরাসরি সে খাতুনগঞ্জ থেকে মৌলভীবাজার আসে, তো আমদানিকারকরা কত টাকায় কিনেছেন আর কত টাকায় বিক্রি করছেন সেই কাগজও কি দেখার অধিকার ভোক্তার রয়েছে কিনা? হ্যাঁ, অবশ্যই দেখার অধিকার আছে। আমরা তো সেটা নিয়ে আলোচনা করে ভোক্তা অধিকারে আমরা তো আপনার রমজান মাসে ভোক্তা অধিকার যখন বা অন্য কোন সংস্থা থেকে যখন অভিযানে যায় তখন হয়তো দেখান, কোন ভোক্তাকে আপনারা দেখাবেন চাইলে বা দেখান। এবং হ্যাঁ, বাণিজ্য মন্ত্রণালয়ে আমরা মিটিং করেছি, আপনার অবশ্যই আমরা দেখাবো। আপনি আসেন, কবে দেখবেন বলেন, আপনি আসেন। না, আমি বলছি সাধারণ ক্রেতা, খুচরা পর্যায়ের ব্যবসায়ী যিনি আপনার কাছ থেকে কিনবেন তাকে কি আপনারা দেখান? তিনি চাইলে কি আপনারা দেখতে দেবেন তাকে কাগজটি আপনারা কততে কিনেছেন, কততে আমদানি করেছেন? না, উনি যদি আমার কাছে ডকুমেন্ট চান, এখন মনে করেন আমি 100 টন এলাচি 100 টন জিরা একসাথে কিনলাম, আমার ডকুমেন্ট তো 100 টনের। কেউ যদি আমার কাছ থেকে আপনার এক বস্তা কিনে 25 কেজি, সেখানে তো আমার অরিজিনাল ডকুমেন্ট আমি দিতে পারবো না। কারণ বাজারের খুচরা ব্যবসায়ী কিন্তু আপনাদেরকে দোষারোপ করেছেন, বলেছেন যে খাতুনগঞ্জ এবং মৌলভীবাজারের কারণে দাম বাড়ে। আমি তো সেই জন্যই বললাম ডকুমেন্টারি ধরতে হবে। আমি মুখে মুখে তো আপনাকে আমি দোষারোপ করতে পারবো, আপনি আমাকে করতে পারবেন, কিন্তু আপনি যদি আমার ডকুমেন্টারি ধরেন তখন কিন্তু ধন্যবাদ জনাব এনায়েতুল্লাহ, আপনাকে ধন্যবাদ। যুক্ত হতে চাই অধ্যাপক ডক্টর শামসুল আলমের সঙ্গে। অধ্যাপক শামসুল আলম, শুনছিলেন আপনি যে পাইকারি ব্যবসায়ী বলছেন যে খুচরা ব্যবসায়ীরা হয়তো কম দামে কিনে বেশি দামে বিক্রি করেন, খুচরা ব্যবসায়ী বলছেন যে পাইকারি ব্যবসায়ীরা বেশি দামে বিক্রি করেন, সে কারণেই আমরা বেশি দামে ক্রেতাকে দিতে বাধ্য হই। তো এই হচ্ছে আমাদের চেইন। জি এনায়েত সাহেব, আপনি একটি জিনিস বলেন যে আমদানিকৃত পণ্যের বাজার কি বাজার নিয়ন্ত্রণ করে? হ্যাঁ বা না বলুন। আমদানিকৃত পণ্যের মূল্য কি বাজার নিয়ন্ত্রণ করে, না আপনারা নিয়ন্ত্রণ করেন, না সরকার নিয়ন্ত্রণ করে? প্রশ্নটা বুঝতে পারিনি, আরেকবার করবেন। আমদানিকৃত পণ্য যখন বাজারে আসে আমরা কিনি, সেই মূল্যটা আপনারা নিয়ন্ত্রণ করেন, না সরকার নিয়ন্ত্রণ করে, না বাজার প্রতিযোগিতার মাধ্যমে বাজারে নির্ধারণ হয়? প্রতিযোগিতার মাধ্যমে বাজারে নির্ধারণ হয়, বাজার নিয়ন্ত্রণ করার সক্ষমতা কারণ নেই। আপনি সঠিক বলেননি। আপনি বলে গেছেন যে আমরা নিজেরা বাণিজ্য মন্ত্রণালয়ে বসে নির্ধারণ করে দিছি 20-30 টাকা থেকে 32 টাকা, 720 টাকা থেকে 750 টাকা। আপনি নিজে কিছুক্ষণ আগে বলেছেন যে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা ঠিক করে তো বলছি, কিন্তু পুরো কথাটা মনে হয় আপনি বোধহয় আমার পুরো কথাটা শুনেন নাই। আমরা বলছি যে যৌক্তিক মূল্য, আমার কথা বলতে শেষ করতে দেন। আমি বলছি যৌক্তিক মূল্য এত থেকে এত হওয়া উচিত। জি জনাব এনায়েতুল্লাহ, অধ্যাপক শামসুল আলমের প্রশ্নটি শুনুন, তারপরে উত্তর দিন আপনি। পড়ে দেখবেন, সেটা পত্রিকায় দেওয়া হয়েছে, সেটা আপনার যৌক্তিক মূল্য লেখা আছে। যৌক্তিক মূল্য এত থেকে এত হওয়া উচিত। শোনেন, কারো ক্ষমতা নাই পৃথিবীতে বাজার নিয়ন্ত্রণ করে, এটা নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। আমরা শুধু আমরা চেষ্টা করতে পারি, কেউ পারবে না এটা নিয়ন্ত্রণ করতে। বাজার যখন বিশ্ববাজারে দাম বাড়বে তখন আপনার দেশেও দাম বাড়বে, চাহিদা বাড়লে দাম বাড়বে, এটাই কিন্তু ধারাবাহিক নিয়ম। আপনি কি আপনাকে মানতে হবে, এভাবে সময় মানতে হবে, এটা কেউ পারবে না। জি জনাব এনায়েতুল্লাহ, আমরা অধ্যাপক শামসুল আলমের প্রশ্নগুলি শুনি, তারপরে আপনার বক্তব্য শুনবো। ধন্যবাদ জনাব এনায়েতুল্লাহ। অধ্যাপক শামসুল আলম, আপনার প্রশ্নগুলি আপনি বলুন। অধ্যাপক শামসুল আলম, আপনার প্রশ্নগুলি আপনি বলুন। প্রথম কথা হচ্ছে যে উনি নিজেই বলে গেছেন, পরে উনি বলছেন যে আমরা এটা যৌক্তিক মনে করি। ওনারা যেটা যৌক্তিক মনে করেন সেটাই আমরা দিতে বাধ্য হই। সরকার তার উপরে কোনো কথা বলার ক্ষমতা রাখে না, সেটা খাদ্যমন্ত্রীর কথা থেকে বোঝা গেছে। ওনারা ওখানে বসে যা করে দিয়ে আসেন,
সেটা তো করেনি, তারপরেও ওনারাই নিজেরা বাজার নিয়ন্ত্রণ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে, যা ওনার কথা থেকে প্রমাণ পাওয়া গেছে। এবার দ্বিতীয় কথা আসেন যে কমলবাবু যে সত্য কথাটা তুলে নিয়ে এসছেন, জরিমানা 5,000 টাকা, 10,000 টাকা, 500 টাকা, 700 টাকা, ম্যাক্সিমাম 2 লাখ টাকা, এই জরিমানা করে এইরকম বাজার ব্যবস্থা তৈরি করার ভিত্তিটা শক্ত করা হয়েছে। এই বিষয়টি আমি বহুদিন ধরে কথা বলে আসছি, এই কথা বলে পাত্তা পাই না। এই সমস্ত সংস্থাগুলোর হাতে এরকম একটা ক্ষমতা দিয়ে একদিকে রাষ্ট্রের রেভিনিউ বাড়তেছে, আর একদিকে বাজারের বিশৃঙ্খলা বাড়তেছে, বাজারের এই অব্যবস্থা বাড়তেছে। আমি মনে করি বাণিজ্য মন্ত্রণালয় সরকারকে এই ব্যবস্থাটা রিভিউ করা দরকার। 2 নম্বর হচ্ছে যে দাম নির্ধারণের ক্ষেত্রে যে কি নীতিমালা আছে সেই প্রশ্নটা আগে আসুক। কস্ট প্লাস যে মূল্যে আমদানি হয়, যেহেতু পণ্য বা মূল্য বাজার নিয়ন্ত্রণ করে না, আমদানিকারকদের লাইসেন্স প্রতিযোগিতামূলক ভাবে দেওয়া হয় না, কোনো মানদণ্ডে দেওয়া হয় তা কোনো স্পষ্ট না। সুতরাং এই বাজারের নিয়ন্ত্রণ সরকারকে আইনগতভাবে নিয়ন্ত্রণ করতে হবে। আমদানিকৃত পণ্য যে দামে কেনা হয় তা কোনো সংস্থার কাছে ডিক্লারেশন থাকতে হবে। সেই সংস্থাটা সরকারি কর্মচারীদের করতে গেলেই দেখা যাবে যে সেখানে আবার দুর্নীতি ঢুকবে। যে বাজার অভিযান কবে হবে তার আগেই অলরেডি বাজারে চলে যায়। বাজার অভিযান যখন খুব বেশি জোরে সরে হয় তখন বাজারে কৃত্রিম সংকট আরো বাড়ে, আরো পণ্যের মূল্য বাড়ে, আরো আমাদের ভোগান্তি বাড়ে, আরো আমাদের ভোগ ব্যয় বাড়ে। তার মানে আমরা এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আরো নিপীড়িত হই, আরো শোষিত হই, আরো বঞ্চিত হই। তাই সরকারি কর্মচারীদের হাত থেকে আমাদের বাঁচাতে হবে। সরকারি কর্মচারীরা আমাদের সহায়ক শক্তি না, আমাদের তো শোষণ করতেছে ব্যবসায়ীরা, এতে তো কোনো সন্দেহ নেই। ব্যবসায়ীরা হাত থেকে বাঁচার কৌশল আমাদের হাতে দেন, মানুষের হাতে ক্ষমতা দেন, মানুষকে সম্পৃক্ত করেন, মানুষের বেতন দেওয়া লাগবে না। আমরা যারা যে ক্যাবের একজন চিটাগং এ সাক্ষাৎকার নেওয়া হয়েছে, তাকে কয় পয়সা বেতন দেয় সরকার? আমাকে কয় পয়সা সরকার বেতন দেয়? এই যে ছাত্ররা রাস্তায় নেমে রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনলো, ট্রাফিক পুলিশ বছরের পর বছর ফেল করেছে, ট্রাফিক সপ্তাহ পালন করা হয়, অমুক সপ্তাহ পালন করা হয়, পুলিশের সংখ্যা বাড়ানো হয়, পুলিশ সব সংখ্যা বাড়ানো হয়, আমাদের কি নির্যাতন কমে? আমাদের কি সেবার মান বাড়ে? বাড়ে না, বরঞ্চ রেভিনিউ বাড়ে, কর বাড়ে, ট্যাক্স বাড়ে, আবার এদিকে ভোগান্তিও বাড়ে, আবার এদিকে আমাদের ব্যয়ও বাড়ে। তো এই জায়গাগুলোর সঙ্গে মানুষকে কিভাবে সম্পৃক্ত করা হয়, মানুষকে কিভাবে এম্পাওয়ার করা যায়, মানুষ তার অধিকার কিভাবে বুঝে নিতে পারে। উনি যে কথা বললেন যে আমদানি মূল্য, আমি নিশ্চিত করে বলতে পারি যে ওনার কাছে আমদানির কাগজপত্র আমাকে চাইতে হলে আমাকে তথ্য অধিকার দপ্তরের আইন দিয়ে চাইতে চেয়ে তারপরেও পাবো কিনা আই মিন ডাউট। সরকারের অফিসে পণ্য পাওয়া যায়, কাগজ পাওয়া যায় না, পেট্রো বাংলায় কাগজ পাওয়া যায় না, হাইকোর্টের নির্দেশ জারি করে পেট্রো বাংলার কাগজ আনতে হয়, বিপিসির কাগজ আনতে হয়। ওনারা তো ব্যবসায়ী, তো প্রশ্নই ওঠে না। এইগুলো হচ্ছে আমরা ভুক্তভোগী, আমি নিজে ভুক্তভোগী। হাইকোর্টের ডাইরেকশন নিয়ে যে কাগজ নিয়ে আসতে হয়েছে তাদের দিয়ে, এইরকম একটা অভিজ্ঞতার মধ্যে আমরা বাস করছি। ব্যবসায়ীরা যে সুরক্ষার মধ্যে আছে, এই ভোক্তা অধিকার আইনও তাদেরকে সুরক্ষা দিচ্ছে, যে যাদের সুরক্ষা দেওয়ার কথা আমাদের, সেই আইন তাদের সুরক্ষা দিচ্ছে। আপনি তাদের মুখে শুনলেন না, তাদের মুখ দিয়ে যে তারা দাম নির্ধারণ করে দিয়ে আসে। উনি বলছেন যে আমরা যৌক্তিক মনে করি বলে বলেছি। ওনার যৌক্তিকতার ভিত্তিটা কি? উনি যে 720 টাকা বলে আসলেন, উনি কি কখনো বলেছে যে আমার আমদানি ব্যয় এত, শুল্ক দেয় এত, ভ্যাট দেয় এত, এগুলো অ্যাড হওয়ার পরে আমার সাপ্লাই কস্ট পড়ে অত, আমি তারপরে এতটুকু মুনাফা রাখি, এই মুনাফা হচ্ছে আমার সৎ ব্যবসায়ের মুনাফা, এই মুনাফা ভোক্তাকে দিতে হবে। এই হিসাব করে তিনি কোনোদিন বাণিজ্য মন্ত্রণালয়ে বসে মূল্য নির্ধারণ করেছে? অন্তত আমি নিশ্চিত করে বলতে পারি আমার প্রতিনিধি যারা থাকে তাদেরকে অনেক সময় ডাকাও হয় না, ডাকা হলেও তাদের কথা বলতে দেওয়া হয় না। বাণিজ্য মন্ত্রণালয় ওনাদের পকেটে, আমাদের পকেটে না। জি, ধন্যবাদ স্যার। জুবায়ের, আপনি বাণিজ্য মন্ত্রণালয়ের খবরাখবর সংগ্রহ করেন কিংবা এই ব্যবসায় খাতের খবরাখবর সংগ্রহ করেন, অধ্যাপক শামসুল আলম যে অভিযোগটি তুলছেন এই জায়গাতে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? জুবায়ের, অল্প কথা। আমি খুব সংক্ষেপে বলবো যে বিষয়টি স্যার তুলেছেন এটি খুবই যৌক্তিক এবং খুবই ভ্যালিড কোশ্চেন। এবং এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে অভিযান যেটি চালানো হচ্ছে, আমরা গতকালই দেখলাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, উনি হাতে মাইক নিয়ে প্রচার করতে করতে উনি অভিযান চালাচ্ছেন।
যেটি আসলে খুবই দৃষ্টিকটু। অভিযান কখনো জানিয়ে দিয়ে হয় না প্রথমত। দ্বিতীয়ত হলো এই অভিযানগুলোতে যে জরিমানাটা আদায় করা হয় সেই জরিমানাটাও ব্যবসায়ীরা আবার তুলে নেওয়ার জন্য ভোক্তার দ্বারস্থ হয়। আরো বিভিন্ন উপায়ে ভোক্তার কাছ থেকে সেটি তারা তুলে নেওয়ার প্রবণতা আমরা দেখেছি। ইতিপূর্বে আমরা রিপোর্ট করেছি, তখন আমাদের কাছে এই ধরনের তথ্য মোহাম্মদপুর পাইকারি বাজার, কারণ বাজার থেকে আমরা সেগুলো পেয়েছি। নাম্বার 3 একটা ভ্যালিড পয়েন্ট যেটা আমি বলতে চাই সেটি হলো যে বাংলাদেশে আসলে খুচরা দোকান কিংবা মুদি দোকান করার ক্ষেত্রে কোনো নীতিমালা না হওয়াতে যে কেউ রাস্তার মোড়ে একটা দোকান বসিয়ে দিতে পারে, যে কেউ বাসার নিচে একটা দোকান বসিয়ে দিতে পারে। এই সব দোকানগুলোকে ইন্সপেকশনের আওতায় আনা কিংবা একটা অভিযানের আওতায় আনা কিংবা সবসময় একটা তদারকির মধ্যে আনা, এটা আসলে সরকারের পক্ষেও কঠিন এবং যারা ব্যবসায়ী নেতারা, ব্যবসায়ী সংগঠনগুলো রয়েছে তাদের পক্ষেও কিন্তু কঠিন। জি, ব্যবসায়ী ধন্যবাদ নেতারা যেটি জনাব এনায়েতুল্লাহ। আমরা শেষের দিকে আছি, আপনি শেষ কথা যদি বলতে চান। জি বলুন জুবায়ের। আমি শেষ কথাটা বলতে চাই সেটি হলো যে সরকার বাণিজ্য মন্ত্রণালয় এক একটা মিটিং করে প্রত্যেক বছরেই দেখা যায় যে একটা যখনই মৌসুম আসে তখন দামটা নির্ধারণ করে। এই দাম নির্ধারণের ক্ষেত্রে কখনো কোনো গণশুনানি হয়েছে কিনা, যারা ভোক্তা তাদের মতামত নেওয়া হয়েছে কিনা সেটি নিশ্চিত করার জন্য সরকারকে আমি ধন্যবাদ জুবায়ের। জনাব এনায়েতুল্লাহ, আপনি শেষ কথা কিছু বলতে চান অল্প কথায়? কে আমাকে বলছেন? জি হ্যালো। জি জি আপনাকে বলছি। জি, আমাকে তো বলতেই দিলেন না, আমি তো মাত্র কথা শুরু করলাম, মাঝখান থেকে তো আপনি সবচেয়ে ভোক্তা অধিকারের পক্ষ থেকে সবচেয়ে বেশি বলেছেন আপনি, আর কিছু বলার থাকলে বলুন। কথা বললেন যে আমরা নাকি কত রকমের দুর্নীতি করি। তা আমি আপনাদেরকে অনেস্টলি অনুরোধ করি, আপনারা কিছু কিছু আমদানি করেন না, করে আপনারা একটু দেখান না আপনার যে এটা কত আমাদের চাইতে কত কম দামে আপনারা মার্কেটে দিতে পারেন, এরকম কিছু এক্সাম্পল সৃষ্টি করেন না। সরকারের তো অনেক রকম তাহলে আপনি সংস্থা আছে, বলছেন যে PCB আছে, যেটি আরো অনেক আপনাদের রকম কাজ সংস্থা আছে। সেটিতে গলদ রয়েছে, সেটি প্রমাণের জন্য আমাদেরকে সেই কাজ করে দেখাতে হবে। আপনারা শুধু শুধু তো অভিযোগ করবেন, আমাদের অভিযোগ করে আপনাদের কিছু জি প্রমাণ দেখান না। ধন্যবাদ আপনাকে অধ্যাপক শামসুল আলম। কমে বেচতে জনাব এনায়েতুল্লাহ বলছেন যে শুধু শুধু অভিযোগ করা হয়। সঠিক কথা বলেন না। জি জাতিকে তো আপনারা বিভ্রান্ত করতেছেন। ধন্যবাদ জনাব এনায়েতুল্লাহ। বিভ্রান্ত করতেছেন আপনারা সবসময়। জি ধন্যবাদ। আমি শামসুল আলম স্যারকে বলছি, স্যার শুধু শুধু অভিযোগ। জনাব এনায়েতুল্লাহর বক্তব্য। হোল্ডার হইছে, আপনার খবর আছে কত ব্যবসায়ী আপনার বাড়িঘর বিক্রি করে ফেলছে জানেন? একটু দেখেন খবর। জি ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনি কি বলছিলেন আমি শুনতে পাইনি কাইন্ডলি। জনাব এনায়েতুল্লাহ বলছেন যে অভিযোগগুলো তোলা হচ্ছে, সেই অভিযোগগুলো শুধু শুধুই তোলা হচ্ছে। অভিযোগগুলো যদি শুধু শুধু তোলা হয় তাহলে আমার প্রশ্ন একটাই, যে ওনারা দাম নির্ধারণ করে দেয়, আমরা দাম নির্ধারণ করে দেওয়ার ক্ষমতা রাখি না কেন? আমাদের দাম, আমরা দাম নির্ধারণ করে দিয়ে এই প্রস্তাবটা চাই না কেন বাণিজ্য মন্ত্রণালয়? ওনাদের কাছে চাই, আমরা কিনবো, কোন দামটা ন্যায্য হবে, কোন দামটা যৌক্তিক হবে, সেটা কি আমাদের বলার অধিকার থাকবে না? সঠিক দামে, সঠিক মানে, সঠিক মাপে পণ্য পাওয়া আমার ন্যায্য এবং যৌক্তিক অধিকার। সেটা আমার আইন নিশ্চিত দিচ্ছে, আমার রাষ্ট্র নিশ্চয়তা দিচ্ছে, আমার কনস্টিটিউশন নিশ্চয়তা দিচ্ছে, জাতিসংঘ সনদ নিশ্চয়তা দিচ্ছে, কিন্তু ব্যবসায়ীরা এবং বাণিজ্য মন্ত্রণালয় দিচ্ছে না। জি ধন্যবাদ অধ্যাপক ডক্টর শামসুল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ এনায়েতুল্লাহকে, সেই সঙ্গে আমার দুজন সহকর্মী চট্টগ্রাম থেকে কমল দে এবং ঢাকা থেকে ছিলেন জুবায়ের ফয়সাল। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।